হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ছোটদের পাঠশালা। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। বাংলাকে শিখতে, বাংলাকে পড়তে এবং বাংলাকে সহজভাবে জানতে আজ আমরা আরো কিন্তু নতুন কিছু শব্দ শিখব। আজ আমরা বাংলা শব্দ ভান্ডার থেকে হর্ষই এবং দীর্ঘই দিয়ে কিছু জটিল শব্দ শিখব এবং তার পাশাপাশি তার অর্থগুলি কি সেগুলোও জানবো। কেননা যখন আমরা বাংলাতে বাক্য পড়ব তখন কিন্তু আমরা যদি এই শব্দের অর্থগুলো আগে থেকে জানি তাহলে কিন্তু আমাদের বাক্যের অর্থগুলো বুঝতে একদমই সমস্যা হবে না। তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো এবং কিন্তু খুব ভালো করে দেখো আমরা হর্ষই এবং দীর্ঘই দিয়ে কোন কোন শব্দগুলোকে পড়ছি, আমরা কোন কোন শব্দগুলোকে কিভাবে লিখছি এবং সেই সমস্ত শব্দের অর্থগুলি কি কি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। হর্ষই এবং দীর্ঘই দিয়ে প্রথমেই আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ইঙ্গিত। দেখো বানানটি দেখো, দেখো ইঙ্গিত বানানটি কিন্তু আমি এখানে প্রথমে লিখেছি। এবার কিন্তু আমরা ভেঙে লিখব, অর্থাৎ যখন আমরা পড়ব কিভাবে পড়ব সেটাই কিন্তু আমরা এবার জানবো। দেখো যখন আমরা মুখে বলবো তখন বলবো হর্ষই, তার সঙ্গে হর্ষিকার দিয়ে উময় গ। দেখো এখানে উপরে উমা এবং নিচে গ, উমা এবং গ উপর নিচ করে বসে কিন্তু একটি যুক্ত বর্ণ তৈরি হয়েছে, তাই না? তাহলে এখানে আমাদের উময় গ লিখতে হবে। তাহলে উময় গয় হর্ষি, তার সঙ্গে ত। তাহলে ইঙ্গিত বানানটি কি হলো? হর্ষই উময় গয় হর্ষি ত। ইঙ্গিত, ইঙ্গিত অর্থাৎ কি? ইঙ্গিত অর্থাৎ ইশারা। মুখে কথা না বলে ইশারায় বা হাত পা নেড়ে কথা বলাকে বা কোনো কিছু বোঝানোকে কিন্তু বলা হয় যে ইঙ্গিত করে বলা হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমরা ইঙ্গিত বানানটি পড়লাম। ইঙ্গিত বানানটি কি হলো? হর্ষই উময় গয় হর্ষি ত। ইঙ্গিত। দেখো ইঙ্গিতের পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ইজ্জত। ইজ্জত বানানটি দেখো, হর্ষই বরিগের জয় জয় ত। এখানে কিন্তু বরিগের জয় জয় যুক্ত বর্ণ, দেখো সমযুক্ত বর্ণ, তাই না? এখানে ওপরেও কিন্তু বরিগের জয় আছে, নিচেও কিন্তু বরিগের জয় আছে, একই বর্ণ। একই বর্ণ দুটি উপর নিচ করে বসে যুক্ত বর্ণ তৈরি হয়েছে। দেখো ইজ্জত বানানটি যখন আমরা পড়ব হর্ষই বরিগের জয় জয় ত। ইজ্জত, হর্ষই বরিগের জয় জয় ত। ইজ্জত, ইজ্জত শব্দের অর্থ সম্মান, তাই না? তাহলে ইজ্জত বানানটি কি হলো? হর্ষই বরিগের জয় জয় ত। ইজ্জত। দেখো ইজ্জতের পরে দেখো ইতস্তত। ইতস্তত বানানটি দেখো, হর্ষই তার সঙ্গে ত, তার সঙ্গে দন্ত শয় তয় ত। ইতস্তত, হর্ষই ত, এখানে দন্তস্বয় এবং ত। এটি দন্তস্বয়ের আরেকটি ব্যবহারিক রূপ। দন্তস্বয়ের নিচে ত লেখা হয়েছে, দন্তস্বয় ত এখানে যুক্ত বর্ণ হয়েছে, তারপরে আবার ত লেখা হয়েছে। তাহলে ইতস্তত বানানটি কি হয়েছে? হর্ষই ত দন্তস্বয় তয় ত। ইতস্তত, এই ইতস্তত মানে কুণ্ঠা বোধ করা বা কিন্তু কিন্তু বোধ করা। কেউ হয়তো কি তোমার থেকে কিছু জানতে চাইছে কিন্তু তুমি বলতে চাইছো না, কিন্তু কিন্তু করছো, সেক্ষেত্রে কিন্তু বলা হয় যে ইতস্তত বোধ করা। সেই ইতস্তত বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম। বানানটি কি হলো আরো একবার দেখে নাও, হর্ষই ত দন্তস্বয় তয় ত। ইতস্তত। এবার আমরা যে জটিল শব্দটি পড়ব সেটি হলো দেখো ইন্দারা। ইন্দারা। ভালো করে কিন্তু শব্দগুলোকে তোমরাও কিন্তু শোনো এবং আমি আর মুখে বলার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু মুখে বলো এবং তার পাশাপাশি কিন্তু খাতাতেও লেখো। তাহলে দেখবে তোমাদের উচ্চারণটাও সঠিক হবে এবং লেখার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের বানানটাও সঠিক হবে। তাহলে লেখা এবং বলা দুটোই যদি তোমরা একই সাথে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের বানানগুলো খুব সহজেই মুখস্থ হয়ে যাবে এবং মনেও থাকবে। এবং পরবর্তীকালে যখনই কিন্তু তোমরা কোনো বাক্য পড়বে বা এই শব্দগুলোকে তোমরা দেখবে তখন কিন্তু তোমাদের এই শব্দগুলোকে চেনা বলে মনে হবে। তখন কিন্তু একদমই শব্দগুলো কঠিন বলে মনে হবে না এবং তোমাদের কিন্তু খুব সহজেই মনে পড়ে যাবে যে এই শব্দগুলো আমরা আগেও পড়েছিলাম এবং এই শব্দের অর্থগুলো কি। তোমরা কিন্তু একই সঙ্গে বলা এবং লেখা
দুটোরই অভ্যেস কিন্তু একসাথে করো, তাহলে কিন্তু একদমই বাংলাকে লিখতে এবং পড়তে অসুবিধা হবে না। তাহলে দেখো প্রথম বানানটি আমরা এখানে কি বললাম, তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে মুখে বলো ইন্দারা। ইন্দারা। দেখো বানানটা যখন আমরা মুখে যখন বানান করে পড়বো কিভাবে পড়বো, দেখো প্রথমে কি আছে হর্ষই, তাহলে আমরা প্রথমে হর্ষইকে বলবো হর্ষই, তার সঙ্গে দেখো এখানে দন্তান নয় দয় আকার, এখানে কিন্তু দন্তান নয় দয় যুক্ত বর্ণ। দেখো তাহলে কি লিখতে হবে, দন্তান নয় দয় আকার বয় শূন্য রয় আকার ইন্দারা। হর্ষই দন্তান নয় দয় আকার বয় শূন্য রয় আকার ইন্দারা। এই ইন্দারা শব্দের অর্থ হচ্ছে কূপ বা কুয়ো, তাই না? আমরা আগেও কিন্তু কূপ এবং কুয়োকে বানান করে পড়েছি। কুয়োকে আমরা চিনি, কুয়ো থেকে আমরা জল পাই, আমরা জল পান করি। এই ইন্দারা কিন্তু কুয়োরই আরেকটি প্রতিশব্দ বা আরেকটি নাম বলা যেতে পারে। সেই ইন্দারা বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম। বানানটি কি আরো একবার দেখে নাও, হর্ষই দন্তান নয় দয় আকার বয় শূন্য রয় আকার ইন্দারা। দেখো পরের শব্দ ইন্দু, হর্ষই দন্তান নয় দয় হস্যু ইন্দু, হর্ষই দন্তান নয় দয় হস্যু ইন্দু। দেখো বানানটি দেখো, হর্ষই তার সঙ্গে একইভাবে দন্তান্ন এবং দ যুক্ত বর্ণ হয়েছে, তার সঙ্গে হস্যুকার কার চিহ্নটি বসেছে, শব্দটি কি হয়েছে ইন্দু। হর্ষই দন্তান নয় দয় হস্যু ইন্দু। এই ইন্দু শব্দের অর্থ চাঁদ, তাই না? আমরা রাতের আকাশে চাঁদকে দেখতে পাই। চাঁদের কিন্তু আরো অনেক নাম আছে, শশী, তেমনি কিন্তু চাঁদের আরেকটি নাম ইন্দু। হর্ষই দন্তান নয় দয় হস্যু ইন্দু। দেখো ইন্দুর পরে আমরা যে শব্দটি শিখব সেটি হলো ইন্দিবর। ইন্দিবর বানানটি দেখো, হর্ষই তার সঙ্গে দন্তান নয় দয় হস্যি, এখানে দন্তান নয় দয় যুক্ত বর্ণ, তার সঙ্গে হস্যিকার চিহ্নটি বসেছে। তাহলে হর্ষই দন্তান নয় দয় হস্যি ইন্দি, তার সঙ্গে ব এবং বয় শূন্য র ইন্দিবর। হর্ষই দন্তান নয় দয় হস্যি ইন্দি ব বয় শূন্য র ইন্দিবর। এই ইন্দিবর শব্দের অর্থ হচ্ছে নীল রঙের পদ্ম। তাহলে ইন্দিবর শব্দের অর্থ কি হলো, নীল রঙের পদ্ম। দেখো ইন্দিবরের পরে আমরা যে শব্দটি পড়ব সেটি হলো ইস্পাত। ইস্পাত বানানটি দেখো, হর্ষই তার সঙ্গে দন্ত শয় পয় আকার ত ইস্পাত। তোমরা হয়তো শুনে থাকবে লৌহ ইস্পাত, তাই না? কঠিন আকরিক লোহাকে কিন্তু ইস্পাত বলা হয়। এই ইস্পাত থেকে কিন্তু অনেক কিছু তৈরি হয়। ইস্পাত হচ্ছে খুব শক্ত এক ধরনের লোহা, যেগুলো দিয়ে লরি বা ট্রেনের ইঞ্জিন বা বলতে পারে যে ট্রেনের পার্টসপত্র তৈরি হয়। সেই ইস্পাত বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম। বানানটি কি হলো, হর্ষই দন্ত শয় পয় আকার ত ইস্পাত। এতক্ষণ আমরা হর্ষই দিয়ে জটিল শব্দ শিখলাম এবং তার পাশাপাশি তার অর্থগুলি কি সেগুলোও কিন্তু জানলাম। এবার আমরা দীর্ঘই দিয়ে জটিল শব্দ শিখব। দেখো দীর্ঘই দিয়ে জটিল শব্দের মধ্যে আমরা প্রথম যে শব্দটি শিখব সেটি হলো ইপসা। তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করো, তাহলে কিন্তু তোমাদের উচ্চারণটাও সঠিক হয়ে যাবে। তাহলে উচ্চারণটি কি হলো, ইপসা। দেখো বানানটি দেখো, প্রথমে দীর্ঘই, তার সঙ্গে প, তার নিচে দন্ত স, দীর্ঘই পয় দন্ত শয়ে আকার। তাহলে কি হলো, ইপসা। দীর্ঘই পয় দন্ত শয়ে আকার ইপসা। এই ইপসা শব্দের অর্থ হলো কোনো কিছু পাওয়ার ইচ্ছে। বোঝা গেল? তাহলে ইপসা শব্দের অর্থ কি হলো, কোনো কিছু পাওয়ার ইচ্ছে বা কোনো কিছু পাওয়ার সুপ্ত বাসনাকে কিন্তু বলা হয় যে ইপসা। ইপসা বানানটি কি হলো, দীর্ঘই পয় দন্ত শয়ে আকার ইপসা। দেখো ইপসার পরে আমরা যে শব্দটি শিখব সেটি হলো ঈর্ষা। দেখো ঈর্ষা বানানটি দেখো, প্রথমে দীর্ঘই, তার সঙ্গে মধ্যাহ্ন রেপ আকার ঈর্ষা। দীর্ঘই মধ্যাহ্ন রেপ আকার ঈর্ষা। এই ঈর্ষা শব্দের অর্থ হলো হিংসে। কি তোমরা কি কাউকে হিংসে করো? এই ঈর্ষা শব্দের অর্থ কিন্তু হিংসে করা। আমরা অনেক সময় অন্য কাউকে দেখে হিংসা করি, সেটাকেই কিন্তু বলা হয় যে ঈর্ষা করা। তাহলে ঈর্ষা বানানটি কি হলো, দীর্ঘই মধ্যাহ্ন রেপ আকার ঈর্ষা। দেখো ঈর্ষা শব্দের পরে ঈশ্বর, দীর্ঘই তালবস্যয় বয় বয় শূন্য র ঈশ্বর। বানানটি দেখো, দীর্ঘই, তার সঙ্গে
তালবস্যয় বয় বয় শূন্য র। ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ সৃষ্টিকর্তা, তাই না? আমরা বলে থাকি যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন, বা বলা যেতে পারে ভগবান বা ঠাকুর, তাকে কিন্তু আমরা ঈশ্বর বলি। সেই ঈশ্বর বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম। দীর্ঘই তালবস্যয় বয় বয় শূন্য র, ঈশ্বর। দীর্ঘই দিয়ে এবার আমরা যে শব্দটি শিখব সেটি হলো ইক্ষণ। দেখো বানানটি কিন্তু খুব ভালো করে দেখো, ইক্ষণ। দেখো দীর্ঘই তার সঙ্গে ক্ষয়ময়, অর্থাৎ ক এবং মধ্যাহ্নস্ব মিলে হয় ক্ষয়ম। এখানে কিন্তু সেই ইক্ষণ বানানটিই হলো, এখানে ইক্ষণ মানে কিন্তু ক্ষয়ময় লেখা হলো। তাহলে দীর্ঘই ক্ষয়ময় মধ্যাহ্ন ইক্ষণ। তাহলে দীর্ঘই তার সঙ্গে ক্ষয়ময় মধ্যাহ্ন ইক্ষণ। এই ইক্ষণ শব্দের অর্থ হলো দেখা। বোঝা গেল? কোনো কিছু দৃশ্যমান বা দেখাকে কিন্তু বলা হয় যে ইক্ষণ। দেখো ইক্ষণ শব্দের পরে দেখো ঈষদুষ্ণ। ঈষদুষ্ণ দস্যু মধ্যাহ্নস্বয় নয়। বানানটি দেখো, প্রথমে দীর্ঘই তার সঙ্গে মধ্যাহ্নস্ব এবং তার সঙ্গে দয়হস্যু মধ্যাহ্নস্বয় নয়। ঈষদুষ্ণ। ঈষদুষ্ণ অর্থাৎ অল্প গরম বা কুসুম গরম, তাই না? অনেক সময় আমরা জল গরম করি, হালকা গরম করি, তাকে কিন্তু বলা হয় যে ঈষদুষ্ণ গরম করবে। সেই ঈষদুষ্ণ বানানটি কিন্তু আমরা এখানে পড়লাম। দীর্ঘই মধ্যাহ্নস্ব দয়স্যু মধ্যাহ্নস্বয় নয়, ঈষদুষ্ণ। পরের শব্দ ঈদৃশ। দেখো বানানটি কিন্তু খুব ভালো করে দেখবে এবং তার সঙ্গে কিন্তু মুখেও বলবে। ঈদৃশ বানানটি দীর্ঘই তার সঙ্গে দয়রি এবং তার সঙ্গে তালবস্য। ঈদৃশ। এই ঈদৃশ শব্দের অর্থ হলো কোনো কিছুর সাথে মিল আছে এমন। তাহলে বোঝাই গেল আজ কিন্তু আমরা বাংলা শব্দ ভান্ডার থেকে কি পড়লাম? হর্ষই এবং দীর্ঘই দিয়ে কিছু জটিল শব্দ পড়লাম। কেন পড়লাম? বাংলাকে আরো সহজভাবে শেখার জন্য। আশা করছি কিন্তু তোমরা কিন্তু আজকের পড়াগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এবং তোমরা কিন্তু আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও করেছো। তোমরা কিন্তু খুব ভালো করেই বানানগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু যখনই কিন্তু তোমরা বাংলা রিডিং পড়বে তখন কিন্তু এই শব্দগুলো তোমাদের সামনে এলে একদমই কিন্তু তোমাদের এই শব্দগুলো কঠিন বলে মনে হবে না। কারণ যেমন কিন্তু দুই বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে শব্দ তৈরি হয়, তেমন কিন্তু শব্দ পাশাপাশি বসে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করে। বোঝা গেল? তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও। এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আরো অনেক অনেক পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে।